সিমলা নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে সীমাহীন নীলচে পর্বতে ঘেরাটোপে একটা শহর। অহরহ যে শহরের গায়ে লেপ্টে থাকে কুয়াশার চাদর, মেঘেরা জানান দেয় তাদের উপস্থিতি। এই শহর বুকে জড়িয়ে আছে পৌরাণিক উপাখ্যান আর কাহিনীকে। ইতিহাসের ধূসর পাতার ফেলে আসা সময়কে যেন জীবন্ত করে তোলে এই শহরের অট্টালিকার তল। পৌরাণিক সে সময় থেকে আধুনিক যুগে উত্তরণের মধ্য দিয়েও এ শহর যেন প্রতি মুহূর্তে ধরা দেয় তার রূপ, রস, গন্ধ দিয়ে। প্রাচীন আর আধুনিকতার মহামিলনেই আজকের সিমলা শহর, আর যার সাথে একটু হলেও যোগ আছে আমাদের প্রাণের বাংলার। আমার আজকের এই ভার্চুয়াল জার্নিতে সিমলা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখার সাথে সাথে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব পৌরাণিক কাহিনী আর ইতিহাসের। সেই সঙ্গে বিস্তারিতভাবে জানাবো এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন আর খরচ কত হবে। হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস প্রতিদিন রাত্রি 9:55 ছেড়ে প্রায় 30 ঘন্টা জার্নি করে আপনাকে পৌঁছে দেবে কালকা স্টেশনে। তারপর কালকা থেকে টয় ট্রেন ধরে দুপুর সিমলা পৌঁছাতে পারেন। কালকা সিমলা রেলওয়ে আমাদের দার্জিলিং টয় ট্রেনের মতো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। প্রায় 5 ঘন্টার এই জার্নিতে প্রচুর বড় বড় কয়েকটি ট্যানেল আর সেই ইংরেজ আমলের ব্রিজ পড়বে। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথে এই জার্নিটা কিন্তু বেশ উপভোগ্য, বিশেষ করে শীতকালে যখন বরফে ঢেকে যায় চারিদিক। আমি কালকা সিমলা টয় ট্রেনের সব তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে এই জার্নিটা একটু হেক্টিক হয়ে যাওয়ার জন্য কেউ এটাকে অ্যাভয়েড করতে চান। সেক্ষেত্রে হাওড়া থেকে দিল্লিতে নেমে সেখান থেকে হিমাচল পরিবহনের ভলভোতে করে ভোর সিমলা নামুন। আমি হাওড়া থেকে দিল্লির সব ট্রেন আর হিমাচল পরিবহনের সব বাসের ডিটেলস আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর যারা একটু খরচ করে আয়েশকো আসতে চান তারা কলকাতা থেকে ফ্লাইটে চণ্ডীগড় নামুন, তারপর প্রাইভেট গাড়ি অথবা ভলভো বাসে সিমলা আসুন। চণ্ডীগড় থেকে সিমলার সড়কপথের দূরত্ব মাত্র 113 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কোথাও ঘুরতে গিয়ে কম সময়ের মধ্যে সেই জায়গাটার সবকটা স্পট ঠিকঠাকভাবে ঘুরে দেখাটাও কিন্তু একটা আর্ট। সঠিক প্ল্যান না থাকলে এটা কিন্তু করা সম্ভব নয়। আজ আমি আপনাদের সিমলা শহরে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখাবো, সঙ্গে কিভাবে এটাকে সহজে কভার করা যায় সেটাও বলবো। তো চলুন এক এক করে ঘুরে দেখি পাহাড়ি রানী সিমলার বিভিন্ন জায়গাগুলো। সিমলার প্রধান আকর্ষণ সিমলা ম্যাল, যার পোশাকি নাম দ্য রিজ। প্রায় 6500 ফুট উচ্চতা অবস্থিত 500 মিটার লম্বা এই সমতল জায়গাটিতে টুরিস্টদের ভিড় সবসময় লেগেই থাকে। সিমলা ম্যাল সিমলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। এখান থেকে সিমলা কালীবাড়ি, জাকু টেম্পল, ম্যাল রোড সবটাই কানেক্টেড। ব্রিটিশ কলোনিয়াল আর নিওগথিক স্থাপত্যের মিশ্রণে এই বিশেষ জায়গাটা ব্রিটিশরা 1876 সালে তৈরি করে। সিমলা এসে প্রথমে আপনি যেটা ভিজিট করবেন সেটা হচ্ছে সিমলা ম্যাল অথবা দ্য রিচ, যেটাই বলবেন না কেন। সিমলা ম্যালটা বেশ বড়, অনেকটাই বড়, মানে দার্জিলিং এর থেকে তো বেশ কিছুটাই বড় বটেই। তবে এর থেকে আমার বেটার লেগেছে মানালি ম্যালটা। তো যাই হোক, এখানে আপনি সময় কাটাতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে, চিনতে পারছেন, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে 3 ইডিয়টসের শ্যুটিং হয়েছিল। মানে 3 ইডিয়টসে যেখানে ওই মানে আমাদের চতুরের বিস্কুটটা খেয়ে নেবে হচ্ছে গিয়ে রাজু, তখন বলবে মেড ফ্রম স্যান ফ্রান্সিসকো, যে হ্যান্ডমেড বিস্কুটটা। তো এটা হচ্ছে সেই শ্যুটিংয়ের স্পট, সেই জায়গাটা। এখান থেকে পুরো ম্যালটা সামনে সরাসরি দেখা যায়। এখানে আপনি বসে সময় কাটাতে পারেন। বসার জায়গা করা আছে, এখানে অনেকগুলো বসার জায়গা করা আছে, সামনে বসার জায়গা করা আছে। ম্যালের ধারে দাঁড়ালে এখান থেকে আপনি গোটা সিমলা শহর দেখতে পাবেন। তাছাড়া আবহাওয়া পরিষ্কার থাকলে উত্তর হিমাচলে বরফে ঢাকার শৃঙ্গগুলো খালি চোখেই বেশ দেখা যায়। সিমলা ঘুরতে এলে ম্যালে বসে গরম ধোঁয়াটা কফি কিংবা চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করুন দূরে পাহাড়ের ঢালে সূর্যাস্ত কিংবা মেঘেদের অবিরাম চলাফেরা। তারপর সময়ের খেয়াল হলে ম্যালের একদম শেষ প্রান্তে ঘুরে দেখে নিন সিমলা টাউন হল, যা ব্রিটিশদের তৈরি অনবদ্য একটা স্থাপত্য। আর হ্যাঁ,
রাতে সিমলা ম্যালের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়। ম্যালের ধারে বসে আপনি উপভোগ করতে পারেন রাতের সিমলা শহরের সৌন্দর্য। একটি বেশিই প্রাণবন্ত, জীবন্ত লাগে তখন শহরটাকে। রাত পারলে মানুষের ভিড় পাতলা হয়ে জীবন্ত শহরে রাস্তাঘাট শুয়ে থাকে সরীসৃপ হয়ে। তাদের গায়ে তখন লেগে থাকে নিয়ন আলোর খোলস। নাগরিকতা উন্মাদনা ছেড়ে এ শহর তখন কথা কয় আদি মরণ্য আর দিগন্তের পাহারাদার ওই বরফ সিংহগুলোর সাথে। এবার সিমলা ম্যালের একটু দক্ষিণ দিকে অবস্থিত শতাব্দী প্রাচীন ক্রাইস্ট চার্চকে আমরা ঘুরে দেখব। উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ এটি। ইতিহাস আর অনবদ্য স্থাপত্যের নিদর্শন। সবথেকে মজার বিষয়, এই চার্চটির ইতিহাস জুড়ে আছে আমাদের প্রিয় শহর কলকাতার সঙ্গে। 1844 সালে এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলকাতার বিশপ ড্যানিয়েল উইলসন। তারপর এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। ম্যালের মধ্যে এলেই দেখতে পাবেন নিওগথিক ধাঁচের চার্চের সুউচ্চ শিখরগুলো। চার্চের মধ্যে প্রচুর পুরনো নথি আর পুঁথির ভাণ্ডার রয়েছে। চার্চের চারিদিকে বসার জায়গা রয়েছে, সেখানে বসে আপনি তার সৌন্দর্য উপভোগ করতে পারেন। লাইব্রেরির পাশ দিয়ে একটা সুন্দর বাঁধানো রাস্তা চলে গেছে সোজা ম্যাল রোডের দিকে। এখানে দেশি বিদেশি রকমারি পোশাক, হিমাচলি ট্র্যাডিশনাল পোশাক কিংবা সুভেনিয়ারের পসরা সাজিয়ে বসে আছে আলো ঝলমলে সব দোকান। বলা যায় এটা ট্যুরিস্টদের শপিং করা স্বর্গরাজ্য। সিমলা ঘুরতে আসবেন আর একটু শপিং করবেন না, এমনটা হতে পারে না। তাই নিজেদের শহর পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কেনাকাটিটা আপনি এখান থেকে সেরে নিতে পারেন, তবে একটু দামাদামি করে দেখে শুনে নেবেন। ম্যালের একদম দক্ষিণ দিকে হাঁটা দিলে যেখানে ম্যালের সীমানা শেষ, সেখানে দেখা পাবেন সিমলা কালীবাড়ির। জনশ্রুতি বলছে মা কালীর অপর নাম শ্যামলা থেকেই সিমলা নামের উৎপত্তি। মন্দির চত্বর বেশ সুন্দর সাজানো গোছানো। সিমলা কালীবাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক বঙ্গ সন্তানের নাম। 1823 সালে বর্তমান জাকু টেম্পলের কাছে রামচরণ ব্রহ্মচারী নামের এক বাঙালি এই মন্দিরটি প্রথম স্থাপন করেন। পরে 1845 সালে ব্রিটিশরা এই পবিত্র মন্দিরকে স্থানান্তর করে দেয় এই ম্যালের কাছে। লক্ষণীয় বিষয় হলো এই মন্দিরের সাথে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ির বেশ সাদৃশ্য আছে। মন্দিরটি বর্তমানে পরিচালিত হয় সিমলার বসবাসকারী বাঙালিদের দিয়ে। সিমলা কালীবাড়ির মা শ্যামলা কিন্তু ভীষণ জাগ্রত, তাই ভক্তি ভরে পুজো দিয়ে মন্দির চত্বরে একটু ঘোরাঘুরি সেরে নিতে পারেন। এখান থেকে সিমলা শহরে বিভিন্ন দ্রষ্টব্য স্থান স্পষ্ট দেখা যায়, যেমন জাকু টেম্পল, অ্যানাডেল, সিমলা স্টেশন ইত্যাদি। সিমলা কালীবাড়িতে থাকা খাওয়ারও সুবন্দোবস্ত আছে। এখানে আসার আগে স্ক্রিনে যে মেল আইডিটা দেওয়া আছে, সেখানে কবে আসছেন, কতজন আসছেন, কতগুলো রুম দরকার সেটা উল্লেখ করে দিতে হবে। ওরা সেই মতো আপনার থাকার ব্যবস্থা করে রাখবেন। এবার আমরা যে জায়গাটাতে যাব তার ইতিহাসের সাথে সরাসরি জড়িয়ে আছে রামায়ণ। কথিত আছে রাম ও রাবণের যুদ্ধে লক্ষ্মণকে পুনরায় জীবিত করার জন্য হনুমান যখন সঞ্জীবনের খোঁজে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন, তখন তিনি পাহাড়টিতে কিছুক্ষণ বিশ্রাম করেন। সেই সময় তার সাথে পরিচয় হয় ঋষি জাকুর। পরে হনুমান স্থান ছেড়ে চলে গেলে ঋষি জাকু এই পাহাড়ে একটি মন্দির নির্মাণ করেন, যা আজ জাকু মন্দির নামে পরিচিত। জাকু পাহাড়ের সবথেকে বড় আকর্ষণ হনুমানজির মূর্তি। প্রায় 108 ফুট বিশাল আকৃতির এই মূর্তিটি সিমলার প্রায় সব জায়গা থেকে দেখা যায়। 2010 সালে 4ই নভেম্বর প্রায় 1.5 কোটি টাকা খরচ করে এই মূর্তিটি নির্মাণ করা হয়। উদ্বোধন করেছিলেন অভিষেক বচ্চন। চারিদিকে ওক, ফার আর পাইন গাছের মাঝখানে এই বিশাল মূর্তিটি দেখা মাত্র আপনার ভালো লেগে যাবে। তাছাড়া এখান থেকে হিমালয়ের অদ্ভুত সুন্দর দৃশ্য চোখের যে আরাম দেবে সেটাও কম কিছু না।
হনুমানজির মূর্তি দেখে বাঁধানো চত্বর দিয়ে একটু এগোলেই পেয়ে যাবেন জাকু মন্দির, যেটি বেশ পুরাতন। মন্দিরের অসাধারণ সুন্দর কাঠের ওপর কারুকাজ আপনার পছন্দ হবে। মন্দির চত্বরে কয়েকটি ভেন্ডার আছে, যেখান থেকে পূজার সামগ্রী কিনে হনুমানজির পুজো দিতে পারেন। তো এই জায়গাটা আপনি আরও যেভাবে আসতে পারেন সে বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে যে এখান থেকে মানে ম্যাল রোড থেকে, সিমলা যে ম্যাল রোড আছে, সেই ম্যাল রোড থেকে কিন্তু ডিরেক্ট কিন্তু রোপওয়ে আছে, রোপওয়ে করে আপনি কিন্তু জাকু টেম্পল আসতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, রোপওয়েতে মোটামুটি আপনার পার হেড 400 to 500 মানে পড়বে। এক্স্যাক্টলি কত টাকা পড়বে সেটা আমারও জানা নেই, কারণ আমরা গাড়ি করে এসেছি। আর একটা ওয়ে আছে আপনার, সেটা হচ্ছে ম্যাল রোড থেকে HRTC মানে হিমালয়ান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ছোটো ছোটো গাড়ি আছে, ইনোভা ক্রিস্টা গাড়ি রয়েছে। সে ক্রিস্টা গাড়ি করেও কিন্তু আপনারা মোটামুটি জাকু টেম্পল পর্যন্ত আসতে পারেন। সেক্ষেত্রে পড়বে 40 থেকে 50 টাকার মতো। এক্স্যাক্ট টাকাটা আমারও জানা নেই, আমি জাস্ট ড্রাইভারের কাছে ব্যাপারটা শুনলাম। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে পুরো আমি তথ্যটা দিয়ে দেবো যে ঠিক কত টাকা পর্যন্ত লাগবে। সিমলা শহর ছাড়িয়ে এবার আমরা এগিয়ে যাব কালকা সিমলা হাইওয়ের দিকে। এই রাস্তায় পরপর দুটো অসাধারণ সুন্দর মন্দির আছে, আর যেখান থেকে একদিকে সিমলা শহর, অন্যদিকে উত্তরের বরফে ঢাকা শৃঙ্গ, দক্ষিণ হিমালয় ছাড়িয়ে পাঞ্জাবের সমভূমি দারুণ দেখা যায়। তাই আমাদের লিস্টে এই মন্দির দুটোকে রেখেছিলাম। প্রথমে যাব সংকটমোচন মন্দিরের উদ্দেশ্যে। সিমলা ম্যাল থেকে যার দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার মতো। কালকা সিমলা হাইওয়ে থেকে একটু ভেতরে ঢুকতে হবে এই মন্দির দেখার জন্য। চারিদিকে পাহাড়ের ঘেরাটোপে একটা পাহাড়ের ওপর সমতল জায়গায় মন্দিরটি। মন্দিরের চারিদিক বেশ সুন্দর সাজানো গোছানো। প্রবেশ দরজার কাঠের কাজ দেখে মোহিত হয়ে গেলাম। এদিকে ওদিকে গুটি কয়েক বসার ব্যবস্থা আছে। ওক, পাইন, দেবদারু গাছের আলো ছায়ায় একটা স্নিগ্ধ মাধুর্য ছড়িয়ে আছে চারিদিকে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত ধর্মগুরু নিম কররি বাবা। 1950 থেকে এই জায়গাটি দেখে তার ভীষণ পছন্দ হয়। 1968 সালে থেকে মন্দির প্রতিষ্ঠা করেন তার অনুগামীরা। এখানে সংকটমোচন মন্দিরের সাথে রাম সীতার মন্দির, গণেশের মন্দির, এমনকি মহাদেবেরও একটি করে মন্দির আছে। প্রত্যেকটি মন্দিরের দারুণ সুন্দর স্থাপত্য শৈলী সহজেই নজর কাড়ে। বিশেষ করে গণেশের মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর অনুকরণে তৈরি এবং যার কারুকাজ আমাকে ভীষণ মুগ্ধ করেছে। এই মন্দিরের চত্বরটা মানে এতটাই সুন্দর, মানে আপনি যেখান থেকে নামবেন সেই জায়গাটা থেকে শুরু করে পুরো পথটা পাইন গাছ দিয়ে ভর্তি, এবং তারপর কিছুটা হেঁটে আসবেন মূল মন্দির চত্বরে। সেখানে কিছু মানে ট্রাস্টির কিছু দোকান টোকান আছে। তারপরে মূল মন্দিরের চত্বর, বেশ 3-4টে মন্দির রয়েছে, অনেক আগেকার মন্দির। তার সাথে সাথে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এখানে এসে বসার জায়গা করা আছে। আপনি বেশিক্ষণ সময় কাটাতে পারবেন, যদি প্রিয়জনের সাথে আসেন খুব সুন্দর আপনার সময় কাটবে। এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে যেটা সব থেকে যেটা বড় জিনিস হচ্ছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মানে এখান থেকে পুরো সিমলা পাহাড়টা আপনি দেখতে পাবেন। আমার মোবাইলে আশা করি আপনি দেখতে পাচ্ছেন পুরো যে সিমলার যে মানে সিনিক বিউটিটা সেখানটা পুরো দেখা যায়, পুরো শহরটাকে দেখা যায়। এবং এখান থেকে আমি বেশ কিছু ড্রোন শটও নিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি। সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই জায়গাটাতে অসাধারণ একটা নিস্তব্ধতা রয়েছে। মানে আপনি এখানে দুদণ্ড বসে খুব ভালো মানে খুব শান্তি পাবেন, বসে আপনার ভালো লাগবে, বেশ কিছু সময় কাটাবেন। এবং তার সাথে আপনি যদি পুজো দিতে চান, পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আপনি নিজের পছন্দ মতো করে পুজোর সামগ্রী কিনে আপনি পুজো দিতে পারেন। কোনো রকম জোর জবরদস্তি নেই, আপনি যেমন প্রণামী দেবেন ঠিক সেই প্রণামীতেই আপনার পুজো হবে। আর যদি পুজো না দিতে চান, যদি শুধুমাত্র মন্দির দেখে এবং এইখানে বসে সিমলা শহরে যদি তাকে কিছুক্ষণ সময় কাটাতে চান, সেটা করতে পারেন। দুটোই আপনি করতে পারেন। আমি বলবো সিমলা প্রথম ভিজিট যদি কোথাও করতে চান সিমলা শহরে এসে, সেটা আপনি সংকটমোচন টেম্পলে করুন, সংকটমোচন মন্দিরে করুন, কিছুক্ষণ সময় কাটান, তারপর আপনার সিমলা ট্যুর শুরু করুন। তবে ভক্তিভাবের কথা বাদ দিলে একজন প্রকৃতিপ্রেমীও এই মন্দিরে এসে মুগ্ধ হয়ে যাবেন। কারণ মন্দিরের সামনের দৃশ্যপট, খোলা চত্বরে দাঁড়িয়ে উপভোগ করুন সিমলা শহরকে। পাহাড়ের গায়ে ইটকাঠ পাথরের জঙ্গলে ঘেরা শহরটা, আর তার মাঝে মাঝে দেশলাই বাক্সের মতো বাড়িগুলো যেন একে অপরকে জড়িয়ে অস্তিত্ব রক্ষার তাগিদে ব্যস্ত। তারও উপরে
সীমাহীন নীলচে পাহাড়ের সারি ঢেউ খেলে চলে গেছে দিগন্তের দিকে। আর এসবের মাঝে একদল খেয়ালি মেঘ সবুজের সীমানা ছাড়ি রওনা দিয়েছে অজানার উদ্দেশ্যে। এ দৃশ্য মন কেমন করা, একে উপেক্ষা করার সাধ্য কার? শঙ্কর পূজার মন্দিরকে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে যাব তারাদেবী মন্দিরের দিকে, যেটা এখান থেকে 12 কিলোমিটার মতো দূরে অবস্থিত। তবে একটু দূরে হওয়ার জন্য এখানে সবাই যায় না, কিন্তু স্থানীয়রা এই দেবীকে ভীষণ জাগ্রত মনে করে। সিমলা কালকা হাইওয়ের পাশে একটা পাহাড়ের চূড়ায় এই মন্দির, যেখান থেকে সিমলা শহর সহ বিভিন্ন দূরের দৃশ্য দারুণ দেখা যায়। ইতিহাস বলছে 1766 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 300 বছর আগে রাজা ভূপেন্দ্র সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার অন্য একটি জনশ্রুতি মতে আমাদের বাংলা থেকেই তারাদেবীকে প্রতিষ্ঠা করা হয় এই পাহাড়ের চূড়োয়। উত্তর ভারতের বিখ্যাত কাঠকুনি শৈলীর মাধ্যমে নির্মাণ করা হয় এই দৃষ্টিনন্দন মন্দিরটি। মন্দিরের মধ্যে দেবী তারার অষ্টধাতুর মূর্তি বিশেষ আকর্ষণ। অনেকটা পথ অতিক্রম করে, অনেকটা রাস্তা পেরিয়ে, বেশ কিছুটা কষ্টকর জার্নি করে অবশেষে পৌঁছেছি হচ্ছে গিয়ে তারাদেবী টেম্পল। তারাদেবী টেম্পলের রাস্তা দেখলেন, ভীষণ ভয়ঙ্কর, ভীষণ স্টিপ রাস্তা। মানে আমার তো এক সময় ভয় লাগছে যে গাড়ি না ব্রেক ফেল করে নিচে পড়ে যায়, এতটা স্টিপ এবং এতটা টার্ন রাস্তা। তো আমার সঙ্গে কেউ আসতে পারেনি, আমি একাই উঠলাম, কারণ নিচে থেকে প্রায় আপনার খুব কম করে অনেকটা সিঁড়ি বেয়ে পড়ে উঠতে হলো। কিন্তু লোকেশনটা দুর্দান্ত, এখান থেকে আপনাদেরকে দেখালে আমি দেখতে পারবেন, এটা বুঝতে পারছি না, এখান থেকে পুরোটা হচ্ছে গিয়ে সিমলার পাহাড়টা দেখা যায়। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, জেনে রাস্তাটা কোথায় গেছে, হয়তো আর একটা কোনো টেম্পল বা কোনো মন্দির হয়তো থাকবে। আর যথারীতি হিমাচল প্রদেশের অন্যান্য জায়গার যেরকম টেম্পলগুলো রয়েছে, যে অসাধারণ কাঠের কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজ, সেইগুলো আমি এখানেও দেখতে পাচ্ছি। যেহেতু এখানে পাহাড়ি এলাকা, কাঠটা অ্যাভেলেবেল, তো সেই জন্য এখানে কাঠের কাজটা বেশিরভাগ করা হয়েছে। মন্দির চত্বরটা বেশ অনেক বড়। নিচে দেখলাম পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে নিজের পছন্দ মতো নিজের যতটা আপনার দরকার সেই পরিমাণ পুজোর সামগ্রী নিয়ে আপনি পুজো দিতে পারেন। সিমলার আকাশে বাতাসে যেন ছড়িয়ে আছে ইতিহাসের ধূসর অধ্যায়গুলো। সেই ইতিহাসের খোঁজে ইতিহাসকে আরেকটিবার ছাড়িয়ে নিতে এবার আমরা পৌঁছালাম ভাইসরিগাল লজ বা প্রেসিডেন্ট হাউসে, যার বর্তমান নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। সিমলা ম্যাল থেকে যার দূরত্ব 4.5 কিলোমিটার। এবার সিমলাতে আমরা যে স্পটটা এসেছি, এই স্পটটা বহুল পরিচিত। এইটাকে আপনারা গুগলে দেখেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন, ছবিতে দেখেছেন। এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। যদিও এটা কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ছিল না, এর একটা বিরাট ইতিহাস আছে। আমি পুরো যেই জায়গাটা ঘুরতে ঘুরতে এর ইতিহাসটা বলবো, এবং এটা কিভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ হলো সেটা আমি বলবো। তো আপাতত আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে একটা জিনিস মাঝখানে আমি বলে দিই, সেটা হচ্ছে কি ভেতরে কিন্তু ঢোকা অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে। তো যেহেতু আমি ভেতরে কোনো ব্লগিং করতে পারবো না, তাই আমি ভেতরে ঢুকছি না। তবুও আপনাদের ভেতরে কী কী আছে সেটা আমি পুরোটাই বলবো। আর এইটা হচ্ছে কি সামনের অংশটা, এটা পুরোটা একটা গার্ডেন আছে, খুব সুন্দর একটা গার্ডেন। আপনারা চাইলে যদি ইন্ডিয়ান ইনস্টিটিউট দেখেন, ভেতরে যান তো ঠিক আছে, যদি না যান তাহলেও কোনো অসুবিধা নেই। এখানে টিকিট হচ্ছে কি ভেতরে যেতে গেলে হচ্ছে কি 200 পার পার্সন। যদি ছোটো বাচ্চা থাকে তাহলেও কিন্তু তার 200 লাগবে। সঙ্গে আপনাকে একটা গাইড দেবে, যে গাইড আপনাকে গোটা গাড়িটা ঘুরে দেখাবে, ভেতরে কী কী রয়েছে তার ইতিহাস সম্পূর্ণভাবে বর্ণনা দেবে। আর যদি আপনি না চান যে আমি ভেতরে ঢুকবো না, শুধুমাত্র গার্ডেনে থাকবো, তাহলে গার্ডেনের জন্য পার পার্সন লাগবে 30 রুপিস করে, 30 টাকা করে পার পার্সন আপনাকে লাগবে হচ্ছে শুধুমাত্র বাগানটা করার জন্য। তো আমি আর আমার ওয়াইফ, যেহেতু এটা আমরা 2017 সালে আগে একবার এসেছিলাম, তো আমরা কিন্তু এটাকে আর ভেতরে ঢোকার কোনো টিকিট কাটিনি। আমরা শুধুমাত্র বাইরের টিকিট কেটেছি বাগানে ঘোরার জন্য, জাস্ট আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। ভাইসরিগাল লজ বা প্রেসিডেন্ট হাউসের সঙ্গে জড়িয়ে আছে গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাস। এমনকি এই বাড়ি সাক্ষী হিসেবে রয়ে গেছে দেশভাগের সেই যন্ত্রণাময় অধ্যায়ের।
ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের সময়কালে এই বাড়িটি তৈরি করেন বিখ্যাত আর্কিটেক্ট হেনরি আরউইন। 1880 সালে তৈরি হওয়া শুরু হলেও 1888 সালের জুলাই মাসে এটি পাকাপাকিভাবে ভাইসরয় হাতে পান। সে সময় দিল্লির মারাত্মক গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজরা সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ব্যবহার করত, আর এই বাড়িটি ব্যবহার হতো ভাইসরয়ের বাসভবন হিসাবে। স্বাধীনতার পরবর্তীতে বাড়িটি ব্যবহার করতেন রাষ্ট্রপতি স্বয়ং, তাই এটি রাষ্ট্রপতি নিবাস হিসেবে পরিচিত। তবে 60-এর দশকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের সময় তার একান্ত আগ্রহে এটি চলে আসে ভারতীয় শিক্ষা মন্ত্রকের মালিকানায়। বর্তমানে এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের ক্যাম্পাস। সালের সিমলা ডেপুটেশন, যা লর্ড মিন্টোর সাথে আগা খানের বৈঠক হিসাবে ইতিহাসে জায়গা পেয়েছে, তা এই বাড়িতেই হয়েছিল। 1945 সালে স্বাধীনতার দ্বারপ্রান্তে এসে লর্ড ওয়েভেলের সময়ে এই বাড়িতেই হয় সিমলা কনফারেন্স। তৎকালীন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের বহু গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই বাড়িতে সে বৈঠকে অংশগ্রহণ করতে এসেছিলেন। এমনকি চীনের সঙ্গে তিব্বতের যে ঐতিহাসিক দ্বন্দ্ব, তা মেটাতে ব্রিটিশরা 1914 সালে এই বাড়িতে আয়োজন করেন একটি বৈঠক, যা সিমলা অ্যাকর্ড বা সিমলা কনভেনশন নামে ইতিহাসে পরিচিত। প্রেসিডেন্ট হাউসের বাইরে বিশাল সবুজ ঘাসের লন আর কয়েক একর ছুঁড়ে ছড়ানো বাগান টুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণ। ভিতরে ছবি তোলার অনুমতি না থাকলেও বাইরে সবুজ ঘাসের লনে পা ডুবিয়ে যত খুশি ছবি তুলুন। বসার জায়গা আছে অনেকগুলো, সেখানে বসে ইতিহাসকে পরখ করতে করতে সামনের সীমাহীন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। ইতিহাসকে একটু পিছনে ফেলে এবার আমরা এগোবো প্রকৃতির খোঁজে। যদিও পুরো সিমলা জুড়েই প্রকৃতির রাজত্ব। সিমলা ম্যাল থেকে কুফরি যাওয়ার পথেই পড়বে গ্রিন ভ্যালি। চারিদিকে সবুজের সমারোহে জায়গাটি কিন্তু বেশ চোখের সাথে মনেরও খিদে মেটাবে অনেকটাই। সিমলা শহরের ভিড় এড়িয়ে নীলচে পাহাড় আর ঘন সবুজ পাইন, ওক, দেবদারু গাছে ভরা উপত্যকাকে উপভোগ করতে এখানে তাই অনেকেই ছুটে আসেন। গ্রিন ভ্যালি দেখার পর এবার এগিয়ে চলুন কুফরির দিকে। সিমলার অন্যতম আকর্ষণ এই কুফরি। যদিও আমার খুব একটা পছন্দ নয়, তার নানা কারণও অবশ্য আছে, কিন্তু আপনারা সিমলা ঘুরতে এলে কুফরি আসতেই পারেন। সিমলা ম্যাল থেকে কুফরির দূরত্ব 14 কিলোমিটার মতো। কুফরির মূল আকর্ষণ ঘোড়ায় চড়া আর কিছু অ্যাডভেঞ্চার টাইপের ইভেন্ট। কুফরি পৌঁছানো মাত্রই আপনাকে ছেঁকে ধরবে এই এজেন্টগুলো। नंबर बता लेता हूँ। मदड़ी लगी फिर लग गया नंबर आपका। 1000 रुपया एक जने का। नहीं वो कितना कटेगा ये दे देना। बच्चे का सिर्फ इनका नहीं लगेगा, इनका और इनका। हाँ एक सेकंड। देखिए क्या क्या होता है भैया, क्या क्या होता है भैया 1000 में आपको पूरा साइट सीन कराएंगे। घोड़ा गाड़ी आएगी जो आपको एप्पल गार्डन, विलेज व्यू, कुफरी का लास्ट विलेज, स्टेप फार्मिंग, महेश्वरी टेम्पल, नाथ टेम्पल, फागू वैली, शूटिंग प्लेस, टेलीस्कोप, ये सारा पॉइंट दिखाएंगे। अगर गेम करना है तो 1500 का पैकेज है, उसमें 6 गेम करवाएंगे आपको।
जिप लाइन रहती है बर्ड का सबसे फेमस गेम है, सिंगल में भी है डबल में भी है, वैली टू वैली है, ऑटो स्लाइड है, कोई एफर्ट नहीं है। और बर्मा ब्रिज ब्रिज जंपिंग है, इसमें पहले वॉक करना है फिर आपको जंप करना है। वैली एक साइड आपको क्रॉल, एक साइड से ऑटो है, लैडर और कमांडो है। बैलेंसिंग ब्रिज इसके ऊपर वॉक है सर, ये सर्विस है यहाँ। तो घोड़ा का और एडवेंचर मिला के 1500 1500 सर, टोटल पैकेज है एक जन का ना। एक जन का। बोला हमारे एक चार कितना समय लगता है? 2-2.5 घंटा रख लो, ये 3 रख लो, जब टाइम तो आपका है, हमारा कोई बाउंडेशन टाइम है। घोड़ा ऊपर तक जाता है? हाँ जी हाँ जी, घोड़ा सिर्फ आने और जाने की सर्विस है सर। हाँ। वहाँ ग्राउंड में आपको वॉकिंग में घूमना होता है। ठीक ठीक। ये चीज है। बाबू जी बड़ा, अरे 800 वाला नहीं है ना बाबू जी, अगर वो बात होती है हम आपको- তবে শীতকালে কুফরি সব থেকে ভালো লাগে। বরফের মধ্যে ট্যুরিস্টরাও বেশ এনজয় করে। তাছাড়া সিমলার আশেপাশের মধ্যে আনাডেল, মাসবোড়া, চেল, কাসৌলি, নলদেহরা ইত্যাদি জায়গাগুলোও আছে। তবে এগুলো যেহেতু একটু দূরে, তাই গাড়ি ভাড়া কিন্তু একটু বেশি পড়তে পারে। বর্ষাকালটা বাদ দিয়ে বছরের যে কোনো সময় সিমলা আসা যায়। বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বর সিমলায় টুরিস্টদের ভিড় সব থেকে বেশি। আর ডিসেম্বর থেকে মার্চ এই সময়ের মধ্যে এলে সিমলার অন্যটা রূপ দেখতে পাবেন, কারণ এই সময়টায় গোটা সিমলা ঢেকে যায় বরফে। যদি স্নোফল এনজয় করতে চান তো চলে আসুন এই সময়ে। সিমলাতে লজ কিংবা হোটেলের অভাব নেই, তবে লোকেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার সাজেশন থাকবে সিমলা কারিবালির কাছে যে কোনো হোটেলে থাকার, কারণ এখান থেকে সিমলা মেল একদম হাঁটা পথ। তাছাড়া এখানকার দৃশ্যপট অন্যান্য জায়গার থেকে বেশ ভালো। তবে একটু সস্তা হোটেলও পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো লোকেশন পাবেন না। আমরা ছিলাম এই সিমলা কালী মন্দিরের কাছেই একটা হোটেলে। হোটেলের রুমগুলো বেশ ভালো, বাঙালি খাবার দাবারও পাওয়া যায়। সব থেকে বড় বিষয় সেটা হলো এই হোটেল থেকে উত্তরে হিমালয়ের বিভিন্ন পর্বতের বরফে ঢাকা চূড়োগুলো স্পষ্ট দেখা যায়। বিশেষ করে ডাইনিং হলের ভিউ সব থেকে মারাত্মক। আমি হোটেলের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। এবার আসা যাক খরচের প্রসঙ্গে। আসা যাওয়ার খরচ বাদ দিয়ে দুজন মানুষের থাকা বাবদ মোটামুটি 1004 টাকা করে খরচা হবে। খাওয়া আপনাদের নিজের পছন্দ মতো খরচা করবেন। সিমলার বিভিন্ন স্পট ঘোরার জন্য বিভিন্ন রকমের গাড়ি ভাড়ার প্যাকেজ আছে। তবে ছোট গাড়ি নিলে ভাড়া পড়বে 2,500 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি নিলে 4 থেকে 5,000 টাকা মতো পড়বে। তবে এটা ডিপেন্ড করছে আপনি কোন কোন স্পট কভার করতে চাইছেন। সিমলা লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে গাড়ি ভাড়া করতে পারেন, সেখানেই সব রেট চার্ট দেওয়া আছে। আমি তবুও বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন। অর্থাৎ দুজন সিমলা ঘুরতে এলে মোটামুটিভাবে 1,000-200 টাকা খরচা হবে, যদিও প্যাকেজ ট্যুরের বিষয়টা আমি এখানে উল্লেখ করলাম না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই পাহাড়ি ভার্চুয়াল জার্নি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একগুচ্ছ গল্প নিয়ে ফিরছি আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান গোটা পৃথিবী জুড়ে।